হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই একটি ইন্টারেস্টিং ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। তো ঘটনায় চলে যাই। যারা ভূতিক গল্প পড়ে মাইন্ড সেট করে ফেলেছে ভূত আছে, আমি তাদের দলে না। ভূতের গল্প শুনলে মনে হয় মাইক ভাড়া করে এনে হাসতে থাকি। আমিও সবার মতো ভূত বিশ্বাস করি না, আবার একদম অবিশ্বাসও করি না। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাতে তার পুরো ধ্যান ধারণা মানসিকতা সব পাল্টে দেয়। আমার সাথে ঘটা এমন একটি সত্যি ঘটনা বলতে চলেছি। ঘটনাটা পুরনো নয়, এই তো 2023 সালের এইচএসসি পরীক্ষা শেষ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছি, পরীক্ষা দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাদের ক্যাম্পাসে দিতে হয়। পুরো বাংলাদেশের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ার, তাদের সবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে হয়। পরীক্ষার ডেট পড়েছে মার্চ মাসে। এ ইউনিট 6 তারিখ, বি ইউনিট 7 তারিখ, সি ইউনিট 8 তারিখ পরীক্ষা। ওই 3 দিন রাজশাহীর বিনোদপুরে প্রায় 5 লাখ পরীক্ষার্থী ও অভিভাবক থাকবে। পুরো বাংলাদেশের সমস্ত প্রান্তে ভর্তি পরীক্ষার্থীরা আসবে রাজশাহীতে। 15 দিন আগে থেকে পরীক্ষার্থীরা অগ্রিম টিকিট কেনা শুরু করেছে। আমার জেলা খুলনা, সহযোগে যশোর। সাতক্ষীরায় খোঁজ নিয়ে জানতে পারি 5 তারিখের কোনো টিকিট নেই, সুতরাং বাজে যাওয়া আর হচ্ছে না। বাধ্য হয়ে ট্রেনের একটা টিকিট কিনলাম, তাও শেষ মুহূর্তে একজন রাজশাহী না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকা শহর অঞ্চলের মতো না। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু বিল্ডিং এবং রাস্তার পাশে কিছু দোকান। এই তো রাতে কোথায় থাকবো ঠিক নেই, অর্থাৎ রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছে। ট্রেনে উঠতেই পড়াশোনা শুরু করে দিয়েছে, এমনভাবে বলছে যেন 3 বছরের পড়া কয়েক ঘন্টায় শেষ করে ফেলব। আমার ধারণা ছিল রাজশাহী পৌঁছাতে ভোর হয়ে যাবে, কিন্তু রাজশাহী পৌঁছাতে রাত 10টা বেজে গেছে। পুরো একটা রাত বাকি। এখন আমি চিন্তায় পড়ে গেছি রাতে কোথায় থাকবো সেটা নিয়ে। পরীক্ষা চিন্তা মাথা থেকে একদম চলে গেছে। মানুষ একসাথে অনেক চিন্তা করতে পারে না, যে কোনো একটা চিন্তা করতে হয়। রাজশাহীতে ট্রেন থেকে নেমে দেখি মানুষ আর মানুষ। এত মানুষ জীবনে কখনো দেখিনি। বাসায় ফোন দিয়ে মিথ্যে বললাম একটা হোটেল পেয়েছি, খাওয়া শেষ করে ঘুমাবো, সকালে ঠান্ডা মাথায় পরীক্ষা দেব। যদিও আমার হাতে অন্য কোনো উপায় ছিল না, পরিবারকে চিন্তায় ফেলতে চাই না, এর জন্য। হোটেল খুঁজতে গিয়ে দেখি কোথাও ফাঁকা নেই। অবশ্যই ফাঁকা না থাকাই স্বাভাবিক, এত মানুষের ধারণ ক্ষমতা সেখানে নেই। আরেকটা উপলব্ধি হলো বাংলাদেশের মানুষ সুযোগ সন্ধানী। মানুষ বিপদে পড়লে তার সুযোগ কিভাবে নিতে হয় এটা বাঙালি খুব ভালোভাবে জানে। রিক্সা ভাড়া থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। 1 কিলোমিটারের মতো পথের রিক্সা ভাড়া 50 টাকা নেওয়ায় আর সাহস হচ্ছে না রিক্সা নিয়ে হোটেল খুঁজি। রাতে থাকার সব রকম চেষ্টা করা শেষ। প্রচণ্ড হতাশা, সাথে খিদা লেগেছে। পায়ে হেঁটে অনেক পথ এসেছি। এদিকে মানুষ কম, কোনো রোড লাইট নেই, মানে অনেকটা দূরে চলে আসছে। এখানে রাস্তার কিছু টঙ্গের দোকান খোলা আছে, বন্ধ করবে এমন অবস্থা। রাত অনেক হয়েছে, ধারণা করছি রাত 1টার কাছাকাছি। তখন আর ভাবনা চিন্তা সময় নেই, সিদ্ধান্তে আসতেই হবে। আমাদের তো ইসলাম ধর্ম প্রধান দেশ। কিছু দূর পর পর মসজিদ। রাতটা মসজিদে কাটিয়ে দিলে কেমন হয়? মন থেকে ছাই পেলাম, মসজিদে থাকাই যায়। আমাদের দেশের মসজিদগুলো অনেক সুন্দর, টাইলসের তৈরি, মাথার উপর অসংখ্য ফ্যান থাকে, আলো থাকে। খারাপ হবে না বিষয়টা। মনে মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে। নতুন জায়গা, আমি কিছুই চিনি না। একটা চায়ের দোকানে শুনলাম আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তিনি বললেন বিশ্ববিদ্যালয়ের ওইখানে আছে, আর বিনোদপুর বাজারে আছে, আর এইখানে একটা আছে একটু দূরে। আমি ভাবলাম এখন আর বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাওয়া শক্তি নেই, সাথে রাত অনেক হয়েছে, খিদাও লেগেছে খুব। একটা কলা আর একটি রুটি চা খেয়ে নিলাম। চায়ের দাম 15 টাকা, রুটির দাম 10 টাকা এবং কলার দাম 15 টাকা। টাকা দেওয়ার সময় কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, বুঝলাম কতটা সুবিধাবাদী মানুষ। এখানে যে মসজিদ থাকবে সেখানে থাকবো রাতে, সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার জিজ্ঞাসা করলাম এখানে কোনো মসজিদ নেই। তিনি বললেন আছে একটু দূরে। এই রাস্তা ধরে 1 কিলোমিটার মতো পথ হেঁটে গেলেই ডান হাতের একটা বড় মসজিদ আছে। আমি আর বেশি কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম।
কিন্তু দোকানদারের কথা ভুল প্রমাণিত হলো। 200 মিটারও না যেতে হাতের বাম দিকে সুন্দর একটা মসজিদ পেলাম। হঠাৎ মুখ থেকে ছোট্ট একটা গালি বের হলো, আমাদের অপরিচিত বর্গীয় গালি, ভুল ঠিকানা দেওয়ার জন্য। তার কথা অনুযায়ী মসজিদটা ছিল 1 কিলোমিটার দূরে এবং ডান হাতের দিকে, যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। 800 মিটার পথ বেঁচে যাওয়ার কষ্ট কিছুটা লাগলেও তাকে মাফ করে দিয়ে মসজিদের দিকে এগিয়ে গেলাম। মসজিদ ঝিকমিক বাতি দিয়ে সাজানো দেখে আমি অবাক হওয়ার কথা ছিল, কিন্তু অবাক হলাম না। বিপদে মানুষের সেন্স কাজ করে না। তারপর নিজে একটা যুক্তি দাঁড় করালাম, শহরে হয়তো সবসময় এমন আলো থাকে। মসজিদে উঠে ঠিকই অবাক হলাম, আমার মতো আরো অনেকে মসজিদে আছে, 6 জন। সবাই পশ্চিম দিকে মুখ করে বই পড়ছে, কিন্তু নিস্তব্ধে। আরেকটা খটকা লাগছে, এই গরমে কেউ ফ্যান অন করেনি। তারপর মনে হলো আমিও বই পড়ি তাদের মতো, কিন্তু পেটে খিদে থাকলে আর কোনো কিছুই ভালো লাগে না। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন আমাকে ডাকতে আসলো। অবাক করা বিষয় হচ্ছে সে খুবই সুদর্শন, উচ্চতা 6 ফিটের উপরে। কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলাম তার দিকে, হিংসা হতে লাগলো। তার সৌন্দর্যের রহস্য কি? এই রহস্য পৃথিবীর না, অন্য কোনো জগতের। তারপর নিজেকে একটা বোঝা দিতে হলো। হিংসা তো মেয়েরা মেয়েদের করে, সৌন্দর্য পোশাক নিয়ে। আমি কেন করছি? সে তো তার মতো সুন্দর আর আমি আমার মতো সুন্দর। সে আমাকে হাত দিয়ে ইশারা করলো। আমি বুঝলাম আমাকে তাদের সাথে বসার জন্য বলা হচ্ছে বা কিছু জিজ্ঞাসা করা হবে। আমার ব্যাগটা যেখানে বসেছিলাম ওখানে রেখেই তাদের পাশে গিয়ে বসলাম। কেউ কথা বলছে না, খুব রাগ হচ্ছে আমার। আমি বসে আছি তাদের পাশে, অর্থাৎ তারা যেন আমাকে দেখতে পাচ্ছে না। আমি মনে মনে বললাম, এমন ভাব ধরেছে যেন 5 স্টার হোটেলে উঠেছে এবং আমি তাদের সার্ভিসম্যান। রাগটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে আমার সামনে তারা কিছু খাবার এগিয়ে দিল, অর্থাৎ তারা কিছুই খাচ্ছে না, শুধু পড়াশোনা আর পড়াশোনা। এতটা ব্যস্ত যেন এক একটা বিদ্যাসাগর। আমি একটু সৌজন্যবোধ দেখিয়ে বললাম, না থাক, খিদে নেই, খাবো না। কে শোনে কার কথা? কেউ কোনো রেসপন্স করলো না। লজ্জা শরম বাদ দিয়ে খাওয়ার জন্য সেই খাবারে হাত দিলাম। দেখি আগুনের মতো গরম, মাত্র কড়া থেকে নামানো হয়েছে এমনটা। খুব কষ্টে খেলাম, পানিও নেই, ঝাল লবণ কিছুই অনুভূতি হলো না, শুধুই গরম আর গরম। এসে আবার আমার জায়গায় বসে আছি আর পড়তে ভাল লাগছে না। তারপর মাথায় এমন চিন্তা আসছে। প্রথমে ভেবেছি আমি জিনদের সাথে খাবার খেলাম না তো, তারা তো আগুনের তৈরি, গরম তাদের কাছে কোনো বিষয়ই না। একবার আমি টিভিতে একটা ধর্মীয় অনুষ্ঠানে ফোন দিয়ে প্রশ্ন করেছিলাম, সবাইকে অবাক করে দিয়েছিলাম। প্রশ্নটা এমন যে জান্নাতে কিংবা জাহান্নামে কি জিনরাও আমাদের সাথে থাকবে, নাকি তাদের জন্য আলাদা জাহান্নাম জান্নাত আছে? উত্তর পেয়েছিলাম, জান্নাত আছে কি না জানি না, তবে জাহান্নাম আছে। জিনদের জাহান্নাম অবশ্যই অতিশয় ঠান্ডা, কারণ তারা আগুনের তৈরি, ঠান্ডা সহ্য করতে পারে না। আমাদের জাহান্নামে যেমন আগুন থাকবে, তাদের হয়তো বরফ থাকবে। এরপর এইসব ভাবনা থেকে মুক্তি পেতে, ব্রেনকে একটু রিফ্রেশ করতে ভাবলাম যে জিনদের তো আর ঠেকা পড়েনি যে পড়াশোনার মতো ফালতু কাজ করতে যাবে। শিওর এরা মানুষ, না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসতো না। জিন তো আর বিশ্ববিদ্যালয়ে পড়বে না, এমনিতেই মানুষের জায়গা হয় না, তাতে আবার জিন। এটা ভেবে কখন যে জোরে হেসে ফেলেছে নিজেও জানি না। তারপর লক্ষ্য করলাম সবাই আমার দিকে তাকিয়ে যাচ্ছে, কিছুটা ভয়ও পেলাম। 6 জনেই দেখতে একই রকম, যেন একই মায়ের সন্তান সবাই। তারা আমাকে মুখে হাত দিয়ে বোঝালো চুপ থাকতে। আমি ভয়ে চুপ করে গেলাম। এরপর তারা 6 জনেই পড়া বাদ দিয়ে উঠে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। আমি বুঝলাম নামাজ পড়বে তারা, আমাকেও তাদের সাথে পড়ার জন্য ডাকা হচ্ছে। আমার ঠিক সেই মুহূর্তে মনে পড়ল যে সবচেয়ে বড় পাপ হচ্ছে উজু নেই। এটা জিনেও নামাজ পড়া। আমি জানি আমার উজু নেই, আর উজু করলেও কাপড় পাক নেই, সুতরাং যেই লাও সেই কত। আমি এখনও কনফিউজ, তারা কেন নামাজ পড়ছে।
এশান নামাজ নাকি পরীক্ষায় ভালো করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছে নাকি তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমি নিজে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হলো। যেহেতু আমি ফরজ নামাজ পড়ছি না, সুতরাং উযু ছাড়া নামাজ পড়া যায়। আমি সিদ্ধান্ত নিলাম আমি পড়ব নফল নামাজ, কারণ তাহাজ্জুদ নামাজ কখনো পড়িনি, নিয়ম জানি না। এশার ফরজ নামাজও পড়ার সুযোগ নেই, কারণ উযু নেই। আমি 2 রাকাত নফল নামাজের নিয়াতে দাঁড়িয়েছি, তারা নামাজ পড়ছে কিন্তু ফাস্ট খুব। আমি আস্তে চোখ দেখছি তাদের নামাজ পড়া, তারা খুব ঘন সিজদা দিচ্ছে। আমাদের মানুষের নামাজ এমন না। আমার ভয়ে তখন হাত পা কাঁপতে শুরু করলো। আমি তখন সিজদা দিয়ে দোয়া ইউনুস পড়ছি, ভয়ে আর কিছু মাথায় আসছে না। সিজদা থেকে উঠে দেখি তখনও তারা আছে। আমি দৌড়ে পালাবো ভাবছি, পাল হচ্ছে না, ভয়ে বরফের মতো জমে গেছে। নামাজ শেষ করার জন্য সালাম ফিরাতেই কারেন্ট চলে গেল, চারদিক অন্ধকার হয়ে গেছে। আমি ভয়ে ভুলে গেছি আমার ব্যাগে একটা স্মার্টফোন আছে। দৌড়ে ব্যাগ থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে দেখি আশেপাশে কেউই নেই এবং আমি একা। আমি একটা বাড়িতে বসে আছি, অল্প আলোয় যতদূর বোঝা যায়। বাড়িতে অনেক দিন কেউ থাকে না। আমি আর দেরি না করে সামনের দিকে দৌড়াতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আজানের শব্দ কানে এলো। আমি শব্দের দিকে হাঁটতে থাকলাম। তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। মসজিদ আসলেই 1 কিলোমিটার দূরে এবং ডান হাতে ছিল। মুয়াজ্জিন আজান শেষ করে বাইরে আসছে। তাকে দেখা মাত্রই যেন নিচের প্রাণটা ফিরে পেয়েছি। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। তিনি বিভিন্ন সূরা কালাম পড়ে ফু দিয়ে দিল। ভয় কিছুটা কমেছে আমার, এবং আমার কথা শুনে বলল, আমি যে বাড়িতে রাত্রে জিনদের সাথে ছিলাম সেই বাড়িতে একটা পরিবার বাস করত। তাদের একটা ছেলে ছিল, হঠাৎ কোনো কারণ ছাড়া গলায় ফাঁস দিয়ে মারা যায়। রাতারাতি তাদের পরিবার এখান থেকে চলে যায়, ঘরটা তালাবন্ধ থাকে। আমি আবার সেই বাড়ির কাছে আসলাম, সাথে মুয়াজ্জিন চাচা আছে, এর জন্য সাহস নিয়ে আসলাম। কথায় আছে নেড়া বারবার বেলতলায় যায় না, কিন্তু আমি গেছি, তবে বেলতলায় না, সেই বাড়িতে। দেখে অবাক হলাম, বাড়িটা এখনো তালাবন্ধ। অর্থাৎ আমি যখন বের হয়ে দৌড়াতে পালাতে ছিলাম তখন দরজাটা খোলা ছিল। আমার পরীক্ষা প্রথম শিফটে হলো 8টা থেকে। মুয়াজ্জিন চাচা আমার জন্য বাইরে অপেক্ষা করেছিলাম। তারপর নিজ দায়িত্বে তার বাসায় নিয়ে পেট ভরে খাওয়ালো এবং সাথে কিছু রুটি টিফিন বক্সে দিয়ে টেনে উঠিয়ে দিল। সন্ধ্যার আগে বাসায় এসে পৌঁছালাম। বাসায় আস্তে আস্তে জ্বর, বমি, ডায়রিয়া, কিছুদিন হাসপাতালে থাকতে হলো। বাসায় বললাম যে বাইরের খাবার খাওয়াতে হয়তো এমন হয়েছে। সেই রাতের ঘটনা বাসায় আজও বলিনি, কারণ তাদের বলেছিলাম একটা হোটেলে উঠেছি রাতে, এর জন্য। আমাকে আজও একটা প্রশ্ন তাড়া করে, সে রাতে আমি কি খেয়েছিলাম। রাত থেকে সকাল পর্যন্ত আমার কোনো খিদে ছিল না। মুয়াজ্জিন চাচার বাসায় খাবার যখন খেয়েছি তখন দুপুর হয়ে গিয়েছিল। তাহলে কি আসলেই আমি জিনদের গরম খাবার খেয়েছিলাম? অর্থাৎ জিনরা তো খাবার খায় না। আরেকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, জিনদেরও কি মানুষের মতো আলাদা নামাজের নিয়ম আছে, নাকি আমাদের মতো যদি হয় তাহলে কেন এত ফাস্ট? তারা কেন এতগুলো সিজদা দিবে? তবে কি তাদের নামাজ পড়া সম্পূর্ণ আলাদা? আমাদের জীবনে কিছু প্রশ্নের উত্তর অমীমাংসিত রহস্য হয়ে থাকে, যা অমৃত্যু পর্যন্ত। যেই রহস্যের জোট কেউ খুলতে পারে না। কেস এই ঘটনাটি পাঠিয়েছেন শওকত রহমান। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়।